আজ আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চলতরিৎ অধ্যায়ের তৃতীয় পর্ব শুরু করব। এই পর্বটার মধ্যে ম্যাক্সিমামই থাকবে সব বড় বড় অঙ্কগুলো যেগুলো ইউনিভার্সিটিতে এসেছিল। বিগত দুই পর্বে আমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করেছি, ইউনিভার্সিটি রিলেটেড কিছু প্রশ্ন সলভ করেছি। আজ একটু বড় বড় ম্যাথ থাকবে। ওকে, তাহলে শুরু করা যাক। একটি 40 ওয়াট ও একটি 60 ওয়াটের বাতিকে শ্রেণীর সমবায়ে সাজানো হলো। কোন বাতিটি বেশি আলো দিবে? যদি চিত্র একটু আঁকি, 40 ওয়াট আর হচ্ছে 60 ওয়াটের বাতি, মানে তার ক্ষমতা বেশি, এটা ক্ষমতা কম, শ্রেণীতে সাজানো হলো। বোঝা যায় যার ক্ষমতা বেশি নিশ্চয়ই এটা যদি একটা বাল্ব হয়, একটা আইডিয়া দিই, এটা হচ্ছে একটা হিটার আমরা কনসিডার করতে পারি, যদিও এত কম না হিটারের পাওয়ার। তো এটা বাল্ব হলে এটা হিটার। তো হিটার বেশি পরিমাণ হিট নির্গত করবে। হিটার না হয়ে যদি সেটা 40 ওয়াট আর 60 ওয়াটের বাল্ব হয়, তাহলে স্বাভাবিক এটাই বেশি আলো দিবে শ্রেণী সমবায়ে থাকলে, কারণ ব্যাটারি থেকে ম্যাক্সিমাম পাওয়ার সেই নিয়ে নেবে, যার রোধ বেশি সেই পাওয়ারটা বেশি নেবে। একটি 220 ভোল্ট এবং 44 ওয়াট বাল্বের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে? প্রতি সেকেন্ডে কি পরিমাণ তড়িৎ? তো এখানে আমি ভোল্ট ভি জানি, তারপর ভি জানি, পি জানি, পি ইকুয়াল টু ভিআই, আইটা বের করে নিব আমরা। 4 ওহম রোধের একটি তারকে বাঁকা করে বৃত্তাকার করা হলো। বৃত্তের ব্যাসের উভয় প্রান্তের মধ্যে রোধ কত হবে? বৃত্তের ব্যাসের উভয় প্রান্তের মধ্যে রোধ কত হবে? অর্থাৎ একটা তার আছে, মনে করো এই একটা তার, এই তারটাকে বৃত্তাকার করা হলো, এইভাবে বৃত্তাকার করা হলো। তারটাকে ধরে নিলাম যে এইভাবে বৃত্তাকার করা হলো। তো বৃত্তাকার করলে তার ব্যাস হবে এটা, অর্থাৎ ব্যাস তাকে দুই ভাগে ভাগ করে দিল, এক ভাগ এদিকে আরেক ভাগ এইদিকে। তো যদি টোটালটা রোধ হয় 4 ওহম, তাহলে তার এই প্রান্তে হবে 2 ওহম, এই প্রান্তে হবে 2 ওহম। এখন এই দুই প্রান্তের রোধ কত হবে? তাহলে দেখো দুইটা আলাদা তার হিসেবে কনসিডার করো। চিত্রটাকে যদি একটু সহজ করে অঙ্কন করি তাহলে ঠিক এমন হয়। তাহলে এই দুই প্রান্তের রোধ কত হবে? এই দুই প্রান্তের রোধ বুঝে যায়। এটা যদি 2 হয়, কারণ টোটাল 4 ছিল, তার অর্ধেক অংশে 2, অর্ধেক অংশে 2, এটা 2, এটা 2, 2 2, তাহলে যে কোনো একটাকে নাও, কয়টা আছে? 2টা আছে, 2 দ্বারা ভাগ করো 1, অর্থাৎ 2 2 তার অর্ধেক হবে। যদি এটা 5 5 হতো, 2.5 হতো, 10 10 হলে 5 হতো। অ্যান্সার হচ্ছে 1। এবার ম্যাথমেটিক্সে যে এখান থেকে সমান রোধ বিশিষ্ট দুটি তামার তারের দৈর্ঘ্য যথাক্রমে 1 ও 9, বইটি এসেছে। তার দুটির ব্যাসার্ধের অনুপাত কত হবে? সমান রোধ বিশিষ্ট, ভালোভাবে লক্ষ্য করতে হবে। এখানে রোধ সমান, অর্থাৎ আর চেঞ্জ হবে না। তামার তারের দৈর্ঘ্য 1 ও 9, তার দুটির ব্যাসার্ধের অনুপাত কত হবে? তা আমরা একটু দেখি। এটা চেঞ্জ হচ্ছে না। ইভেন আপেক্ষিক রোধ, তামার তার একই তার এই সমান তার এবং দুটি তামার তার একই উপাদানের তারের আপেক্ষিক রোধ সবসময় সমান থাকে। তাহলে এই দুইটা সেম। তাহলে এখানে পরিবর্তনশীল কারা? পরিবর্তনশীল হচ্ছে এল আর এ। ব্যাসার্ধের অনুপাত জানতে চেয়েছে, এল আর এ পরিবর্তনশীল। তাহলে একটা কাজ করি, যারা ধ্রুবক তাদের কোনো কাজ নেই, তাদেরকে উঠিয়ে দিই, এটাকে বেশি নিয়ে আসি, অর্থাৎ L ইকুয়াল টু এ। যদি এগুলো প্রপোর্শনাল টু বা সমানুপাতিক চিহ্ন দিয়ে করতে হয়, সহজে বোঝাচ্ছি। L ইকুয়াল টু এ। আবার এ মানে কি? এখানে তো ক্ষেত্রফল বলা নাই, বলা আছে ব্যাসার্ধ। তো ক্ষেত্রফলের ভিতরে ব্যাসার্ধ থাকে, পাই আর স্কোয়ার। ঠিক আছে, L ইকুয়াল টু পাই আর স্কোয়ার। এখন পাই তো ধ্রুবক রাখা দরকার নেই, তাহলে সম্পর্ক হবে L আর এর মধ্যে, কারণ ব্যাসার্ধ বাড়ার সাথে সাথে, তারের দৈর্ঘ্য বাড়ার সাথে সাথে ব্যাসার্ধ বাড়ছে বা কমছে, এমন কিছু একটা ইন্ডিকেট এখানে করা আছে। তাহলে L প্রপোর্শনাল টু L স্কোয়ার। তো যার দৈর্ঘ্য 1, এখানে মান 1 বসাও দেখি। তাহলে আমি একটা কাজ করি, আরটাকে বসে ব্যাসার্ধের অনুপাত, ব্যাসার্ধের বর্গের অনুপাত বলে নাই, ব্যাসার্ধের বর্গের অনুপাত বলেনি, এখানে বলা হয়েছে ব্যাসার্ধের অনুপাত কত। তাহলে একটা কাজ করি, উভয়কে বর্গমূল করে দিই। তাহলে রুট L ইকুয়াল টু আর, L এর মান 1 বসাই, রুট ওভার 1 ইকুয়াল টু 1। তাহলে
একটা 1 আর আরেকটা হচ্ছে তারের দৈর্ঘ্য হচ্ছে L9, এখানে 9 বসাই, 9 বসালে রুট 9 ইকুয়াল টু 3 অর্থাৎ 1:3 হচ্ছে অ্যান্সার। এত বড় করে করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, তাহলে এখানে একটু চলে যাই যে যদি আর রোধ বিশিষ্ট একটি তামার তারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় তাহলে তার আপেক্ষিক রোধ কত হবে? আর রোধ বিশিষ্ট তামার তারের দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় তাহলে তার আপেক্ষিক রোধ, মনে রাখবে একই উপাদানের তারের আপেক্ষিক রোধ সমান। এবার এটাকে লম্বা করা হোক, ছোট করা হোক, বেটে করা হোক, যাই করা হোক না কেন, উপাদান যদি চেঞ্জ হয় তাহলে আপেক্ষিক রোধ চেঞ্জ হবে, উপাদান চেঞ্জ না হলে আপেক্ষিক রোধ চেঞ্জ হবে না। যেহেতু একটি তামার তার নিয়ে কথা বলা আছে তাহলে যতই কিছুই করুক আপেক্ষিক রোধ সেম হবে। কোন নির্দিষ্ট পরিবাহীর দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে তার রোধ পূর্বের কি হবে? নির্দিষ্ট পরিবাহীর দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে তার রোধ কি হবে? দ্বিগুণ হবে, কারণ দেখো L = ρ L/A, তো L এর সাথে আর এর সম্পর্ক কি? এটা দ্বিগুণ হলে দ্বিগুণ, যেহেতু সমানুপাতিক। যদি এটা বর্গ হতো তাহলে এটা দ্বিগুণ হলে আর 4 হয়ে যেত, এটা 3 হলে এটা 9 হতো, যেহেতু বর্গ নাই, পাওয়ার 1 1, তাহলে এটা 2 হলে এটা 2, এটা 3 হলে এটা 3, তাহলে দ্বিগুণ হবে। একটি তারের ব্যাস 1 মিলিমিটার, আপেক্ষিক রোধ 40 × 10⁻8। যদি তারের ব্যাস দ্বিগুণ হয় তবে আপেক্ষিক রোধ কত হবে? আমি আবারও বলছি, আপেক্ষিক রোধ ডিপেন্ড করে যদি তার চেঞ্জ করে ফেলা হয়, উপাদান চেঞ্জ করে ফেলা হয়। বাট এখানে একই তারের ব্যাস এত, আপেক্ষিক রোধ এত, যদি তার কি দ্বিগুণ, ওই তারটাকে দ্বিগুণ করা হচ্ছে, যাই হোক ওই একই তার হলে তার আপেক্ষিক রোধ সেম হবে, অর্থাৎ 48 × 10⁻8 হবে তার অ্যান্সার। একই পদার্থের দুটি তারের দৈর্ঘ্যের অনুপাত 1:2। একই পদার্থের যদি প্রথমটির জন্য আপেক্ষিক রোধ 10⁻7 ওহম মিটার হয় তবে দ্বিতীয়টির জন্য আপেক্ষিক রোধ কত হবে? একই পদার্থের বলা আছে, তাহলে আপেক্ষিক রোধ কোনো চেঞ্জ হবে না, যা আছে তা, প্রথমটার যা দ্বিতীয়টার তাই হবে। একটি তামার তারের দৈর্ঘ্য 2 মিটার ও ব্যাস 5 মিলিমিটার, তারটির দৈর্ঘ্য দ্বিগুণ ও ব্যাস অর্ধেক হয় তবে তার আপেক্ষিক রোধ আবার একই তার, অর্থাৎ আপেক্ষিক রোধ শুধু উপাদানের উপর নির্ভর করে, এইসব বিষয়ের উপর নির্ভর করে না। 10 সেন্টিমিটার ব্যাসার্ধের কপার তারের আপেক্ষিক রোধ এত, 5 সেন্টিমিটার ব্যাসার্ধের আপেক্ষিক রোধ কত? অর্থাৎ একই উপাদান, সেম হবে, সমান হবে। 50 ওহম রোধের ভিতর দিয়ে 2 অ্যাম্পিয়ার প্রবাহ 100 সেকেন্ড চালনা করলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি এততে উন্নীত হবে। ঠিক সেম ওই আমি যেটা বলেছিলাম যে H = Q, এর আগের পর্বে দেওয়া আছে। H = হচ্ছে I²RT, অর্থাৎ উৎপন্ন তাপ দিয়ে, আর পানি গরম করতে হলে পানি করতে গৃহীত তাপ ms ডেল থিটা, সবকিছু দেওয়া আছে এখানে। অ্যাম্পিয়ার, I দেওয়া আছে, T দেওয়া আছে, তারপরে R দেওয়া আছে, এই তিনটে দেওয়া আছে। এখানে কতটুকু m জানতে চেয়েছে, S 4200 আমরা জানি, আর ডেল্টা থিটা অর্থাৎ 0 ছিল আর 48 হবে, তাহলে 0 থেকে 48 হচ্ছে ডেল্টা, এই যে থিটার মান হচ্ছে 48, মানগুলো বসালেই m এর মান চলে আসবে। একটি বৈদ্যুতিক ইস্ত্রিতে এত ভোল্ট এত ওয়াট লেখা আছে, রোধ কত? তো এখানে তো ভি দেওয়া আছে, পি দেওয়া আছে, আমরা জানি P = v²/r, মান বসিয়ে দিলেই কাজ শেষ। এবার চলে যাই যে এটাতে, এখানে একটা খুব ইম্পর্টেন্ট বইটার একটা খুব ভালো একটা ম্যাথ দেওয়া আছে, যেগুলো বইটার প্রত্যেকটা এই অবজেক্টিভ গুলো যেগুলো, এগুলো সব আমাদের এইচএসসি পরীক্ষার গড় নাম্বার কোশ্চেনে আসার মতো, এতটা বড় হয়ে থাকে। $220 ভোল্ট সরবরাহ লাইনে 1 ঘন্টার জন্য ব্যবহৃত একটি হিটারকে 110 ভোল্ট সরবরাহ লাইনে 4 ঘন্টার জন্য ব্যবহার করলে উৎপন্ন তাপ কত হবে? আচ্ছা, এই ম্যাথটা এখন আমরা সলভ করবো। এটা তো 220 ভোল্ট সরবরাহ লাইনে 1 ঘন্টার জন্য একটা হিটারকে যদি ব্যবহার করি, যদি আমাদের ভোল্টেজ ডাউন হয়, অর্থাৎ ডাউন ভোল্টেজ অর্থাৎ 110 ভোল্টে, সেটা 4 ঘন্টা ব্যবহার করব, দেখব উৎপন্ন তাপ
আগের তুলনায় কি বেশি পাওয়া যাবে না কম পাওয়া যাবে? আচ্ছা, তো কি কি বিষয় আছে একটু দেখি। দেখো, একই উপাদান, তো 1 ঘন্টার জন্য একটি হিটারকে 220 ভোল্টে, আবার সেম হিটারকে আবার 110 ভোল্ট আমরা ইউজ করব 4 ঘন্টা। অর্থাৎ এখানে যেহেতু হিটার একটা, তাহলে তার রোধটা সেম হচ্ছে, আর এখানে এখানে শুধু পাচ্ছি আমরা ভোল্টেজ পাচ্ছি 220 ভোল্ট, আর সম্পর্ক হচ্ছে সময়ের সাথে। তাহলে আমরা চলে যাই, আমরা জানি উৎপন্ন তাপ H ইকুয়াল টু I স্কোয়ার RT, কিন্তু আমার তো এখানে লাগবে V ইকুয়াল টু I, আর I ইকুয়াল টু V বাই R। তাহলে যদি আমি V স্কোয়ার বাই R স্কোয়ার RT, অর্থাৎ V স্কোয়ার বাই R ইন্টু টি। এখন প্রশ্নটা হচ্ছে এটা যে পূর্বের, তো পূর্বের তুলনায় কেমন হবে? তো পূর্বে যেটা ছিল, ওকে, যদি আমি প্রথম ক্ষেত্রে ধরে নেই, প্রথম ক্ষেত্রে সময়টা কত? H1 এর মান, প্রথম ক্ষেত্রে H1, এটাকে H1 দিই প্রথম ক্ষেত্রের জন্য, আমি এটার নাম দিচ্ছি H1 ইকুয়াল টু V1 স্কোয়ার R ইন্টু T1। R1 দিব না, কারণ একই হিটার, এখানে ভিন্ন কোনো পদার্থ ইউজ করে না যে তাতে রোধ চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা এখন প্রথম ক্ষেত্রে যে এটার মান কত ছিল? প্রথম ক্ষেত্রে এটার মান হচ্ছে 220 ভোল্ট স্কোয়ার ডিভাইডেড বাই R ইন্টু সময় হচ্ছে 1 ঘন্টা। এই হচ্ছে H1। ঠিক সেম ওয়েতে H2 বের করবো, আবার H2 ইকুয়াল টু V2 স্কোয়ার বাই R ইন্টু T2। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে 110 ভোল্ট R ইন্টু 4, এই হচ্ছে H2। আবার কাজ করি, এটা হচ্ছে আমার 1 নং, এটা 2 নং, এটা কিন্তু এইচএসসি গত আসতে পারে এমন টাইপের একটা অঙ্ক। তো দেখি অনুপাতটা কত হয়, যে H2 বাই H1, H1 বাই H2 লেখা যায়। তবে যদি ভাগ করি, H2 কে H1 দ্বারা যদি ভাগ করি, এখানে আর সেম কাটা যায়, আর এখানে থাকে 110 স্কোয়ার, এখানে থাকে 220 স্কোয়ার ইন্টু H2 তো উপরে ছিল, ইন্টু এখানে 4 1। তো এটা মেবি এখানে যদি আমি কাটাকাটি করি, আমি যে অ্যান্সারটা পাবো, যে অ্যান্সারটা আসবে, ক্যালকুলেটর লাগবে অ্যান্সারটা বের করার জন্য। তো আমরা এটা ক্যালকুলেশন করলে আমরা এটা এখানে যে অ্যান্সারটা পাবো, এটা পাবো 4, আর এখানে আসবে, এখানে তো আমরা এখানে দেখলাম যে আসলে ভাগ করার পর যেটা হয়, 110 স্কোয়ার 220 হোল স্কোয়ার ভাগ করলে এটা 1/4 হয়, কাটাকাটি করলে 1 হয়, অর্থাৎ H1 ইকুয়াল টু H2। তার মানে তাপ আগের মতোই থাকবে, চেঞ্জ হবে না তাপ। আচ্ছা, তাহলে এটা করা যায়, এটা P ইকুয়াল টু V স্কয়ার, আর এটা পারা যাবে। আচ্ছা, এটা পারা যাবে দেখলে সহজে। এবার একটু আমরা এখানে চলে আসি, এখানে এটা খুব ইম্পর্টেন্ট। একটি পরিবাহী তারের রোধ 6 ওহম, এর দৈর্ঘ্য টেনে 3 গুণ করলে রোধ কত হবে? এক কথা, আমি একটা সংক্ষিপ্ত একটা প্রসেস বলবো, সেটা হচ্ছে, যদি কখনো ওখানে এটা শোনা যায় যে একটা তারকে টানলে তার রোধ কত বৃদ্ধি পায়, মানে রোধ দেওয়া আছে, টানলে রোধ বৃদ্ধি পায় কত, এটার জন্য ফর্মুলা আমরা মনে রাখবো, R প্রাইম ইকুয়াল টু N স্কোয়ার ইন্টু R। অর্থাৎ নতুন রোধ হবে N স্কোয়ার, কত গুণ তাকে টেনে লম্বা করা হলো, ইন্টু R। তো এখানে তাকে কয় গুণ করা হলো? টেনে 3 গুণ, তো 3 স্কোয়ার। আর হচ্ছে তার আগের রোধ কত, ইন্টু 6, 9 6 54। তাহলে এই হলো 54 ওহম। ঠিক একইভাবে যদি আমরা এখানে চলে যাই, যে 9 ওহম রোধের একটি
তামার তারকে আয়তন অপরিবর্তিত রেখে 3 গুণ করা হলো। আয়তন অপরিবর্তিত তার মানে এখানে কোনো সংযোগ করা হয়নি, যে তারটা ছিল সেই তারটাকে লম্বা করা হয়েছে, অর্থাৎ আয়তন সেম আছে। তাহলে ওই তারকে আয়তন অপরিবর্তিত মানে হচ্ছে ওই তারটাকে সেম রেখে জাস্ট টেনে লম্বা করা হয়েছে, 3 গুণ করা হলো তারের রোধ কত। তাহলে ওই সূত্র n² ইন্টু আগের রোধ 9, এটা অর্থাৎ 81। 0.6 দৈর্ঘ্য এত ব্যাসের একটি তারের রোধ এত, আপেক্ষিক রোধ নির্ণয় করো। আর ইকুয়াল টু রো এল বাই এ, আমরা সেটা এটা করে ফেলতে পারবো, এটা সহজ আছে। একটি তামার তারের দৈর্ঘ্য অপর একটি তামার তারের দৈর্ঘ্যের 3 গুণ, তার দুটির রোধ সমান হলে এদের ব্যাসের অনুপাত কত? রোধ যদি সমান হয় ব্যাসের অনুপাত কত? তা আমরা জানি আর ইকুয়াল টু রো এল বাই এ। আবার এখানে আবার যদি লিখে আর ইকুয়াল টু রো এল বাই এ দ্বিতীয় তারের জন্য, বলছে একটি তামার তারের দৈর্ঘ্য অপর তামার তারের দৈর্ঘ্যের 3 গুণ, তাহলে এটা যদি R1 হয়, এটা যদি R2 হয়, আচ্ছা, তার দুটি রোধ সমান হলে তামার তারের দৈর্ঘ্য, হ্যাঁ আচ্ছা, দৈর্ঘ্য 3 গুণ বলা আছে, তাহলে এটার নাম দিলাম L1, এটার নাম দিলাম L2। এদের ব্যাসের অনুপাত কত? এদের ব্যাসের অনুপাত কত? তো দুইটা সেকশন দেওয়া আছে, সেটা হচ্ছে তাহলে ব্যাসের অনুপাত কত মানে চেঞ্জ, তাহলে এটা 1 হলে এটা 2। তাহলে যদি আমি ভাগ করি আমি পাচ্ছি যদি R2 বাই R1, এখানে পাবো R2, এটা উপরে থাকলে এটা থাকবে নিচে, এখানে A2 A1 L2 L1 ভাগ করলাম একটা আরেকটা। আমাকে বলছে যে এটা কত, অর্থাৎ A1 A2 R2 R1 L1 L2। এখন প্রশ্ন হচ্ছে, তো আমাকে বলছে একটি তামার তারের দৈর্ঘ্য অপর একটি তামার তারের দৈর্ঘ্যের 3 গুণ, তাহলে একটার দৈর্ঘ্য অপরটার 3 গুণ। তাহলে একটি তামার তারের দৈর্ঘ্য আমি যদি বলি R1 ইকুয়াল টু L, তাহলে R2 ইকুয়াল টু কত হওয়া উচিত? 3L। আচ্ছা, R1 ইকুয়াল টু L হলে R1 ইকুয়াল টু যদি X হয়, R2 ইকুয়াল টু হওয়া উচিত 3 গুণ 3X। আচ্ছা, একটি যদি এত হয় অপরটি এত, এবং বলা আছে যে তার দুটি রোধ সমান হলে, তো রোধ নাকি আবার সমান, অর্থাৎ L1 ইকুয়াল টু যদি হয় L, তাহলে L2 হবে 3L, এটা অর্থাৎ একটি তামার তারের দৈর্ঘ্য যদি L হয় অপরটি হচ্ছে 3L, এবং রোধ দুইটা নাকি সমান, R1 ইকুয়াল টু R2। তাহলে যদি দুইটা সমান হয়, এই দুইটা কাটা চলে যাবে, আমি এখানে মানটা বসাই, অর্থাৎ L1 ইকুয়াল টু L, এটা হচ্ছে 3L, কাটলে আমি পাচ্ছি A1 A2, অর্থাৎ তাদের অনুপাত 1:3, তাদের অনুপাত হচ্ছে, এখানে আমাকে বলা হয়েছে ব্যাসের অনুপাত, তাহলে ব্যাসের অনুপাত, তাহলে ব্যাসের অনুপাত বলা আছে, এদের ব্যাসের অনুপাত। তো আমরা জানি A ইকুয়াল টু পাই আর স্কোয়ার, A ইকুয়াল টু পাই আর স্কোয়ার, এটা আমরা জানি। আবার R ইকুয়াল টু জানি D/2, তাহলে পাই বাই D/2 হোল স্কোয়ার, তো পাই D/2 হোল স্কোয়ার, পাই D2/2 হোল স্কোয়ার, যদি কেটে ফেলি থাকে D1 স্কোয়ার D2 স্কোয়ার, 1 ইস, এটা যদি আমরা এটাকে স্কোয়ার গুলোকে বাদ দিয়ে দিই, D1 D2 1/√3 1:√3, এই হচ্ছে আমাদের অ্যান্সার 1:√3। এটা গতে আসার মতো একটা অঙ্ক, অর্থাৎ সমান ইম্পর্টেন্ট এটা। আচ্ছা, তাহলে বৃত্তাকার প্রস্থচ্ছেদের কোন পরিবাহীর ব্যাসার্ধ অর্ধেক করা হলে বৃত্তাকার প্রস্থচ্ছেদের কোন পরিবাহীর ব্যাসার্ধ অর্ধেক করা হলে রোধ কত হবে? তো আমরা তো জানি R ইকুয়াল টু রো L বাই A। তো এখন কথা হচ্ছে ব্যাসার্ধ অর্ধেক করা হলে রোধ কত হবে? আর এর সাথে A সম্পর্কে ব্যস্তানুপাতিক, তো R প্রপোর্শনাল টু 1/A মানে হচ্ছে পাই আর স্কোয়ার। আমাকে কি বলছে? ব্যাসার্ধ অর্ধেক করলে। তাহলে একটা কাজ করি, এটাকে যদি আমি অর্ধেক করে ফেলি, ব্যাসার্ধ যদি অর্ধেক, তাহলে এটার সাথে সম্পর্ক হচ্ছে
আর প্রপোর্শনাল টু 1/r²। পাইটা আমি তুলে ফেললাম, যেহেতু ধ্রুবক দরকার নেই আমার, তাহলে ব্যাসার্ধ আমি অর্ধেক করব, অর্থাৎ r/2² r/4। যদি এটাকে আমি একটু উপরে তুলি, তাহলে উপরে তুললে আর কি 4/r, প্রপোর্শনাল টু 4 × 1/r, তাহলে 1/r²। তাহলে কয় গুণ হলো, কত সংখ্যা আসলো সামনে, 4, অর্থাৎ 4 গুণ হয়ে গেল এটা, মানে ব্যাসার্ধ অর্ধেক করাতে এটা 4 গুণ হয়েছে। মানে আগে ছিল 1/r², এখন হচ্ছে 4 × 1/r², তাহলে 4 গুণ হলো। বলা যাবে রোধ কোন বিষয়ের উপর নির্ভর করে না, প্রবাহের উপর রোধ নির্ভর করে না, উপাদানের উপর নির্ভর করে, দৈর্ঘ্য, তারপর ক্ষেত্রফলের উপর নির্ভর করে। আর করা যায় আপেক্ষিক রোধ, একক কোনটি, এগুলো আমরা আগে শিখেছি। তারপরে আমরা একটু এখানে চলে আসবো। কোন পরিবাহীর আপেক্ষিক রোধ এর উপাদান ও তাপমাত্রার উপর নির্ভর করে। আপেক্ষিক রোধ এটা আমরা আগে জেনেছি যে কি কি বিষয়ের উপর নির্ভর করে। এটাতে চলে যাই অঙ্কটাতে। দুটি তারের দৈর্ঘ্য এবং আপেক্ষিক রোধ সমান, দৈর্ঘ্য সমান, আপেক্ষিক রোধ সমান, তার দুটির ব্যাস এর অনুপাত 2:1। মোটা তারের রোধ 100 হলে সরু তারের রোধ কত? আচ্ছা, একটু ভালোভাবে অঙ্কটা বুঝতে হবে। অঙ্কটাতে আমরা চলে যাই। তো প্রথমে অঙ্কটাতে বলা আছে যে দুটি তারের দৈর্ঘ্য এবং আপেক্ষিক রোধ সমান, তারের ব্যাস এর অনুপাত 2:1, মানে একটা তার যদি 2 হয় আর একটা হচ্ছে তার অর্ধেক হচ্ছে তার ব্যাস, তাহলে মোটা তার হচ্ছে এটা 2:1। মোটা তারের রোধ R = রো L/A, তাহলে সম্পর্কটা হচ্ছে রো L/পাই। এটা যদি আমি লিখি, সম্পর্কটা হচ্ছে L/পাই। r² লেখার কথা ছিল, ঠিক আছে, লিখলাম L/পাই। R = d/2²। তাহলে সম্পর্কটা হলো ঠিক এটার সাথে, d এর সাথে, অর্থাৎ R = রো L পাই, এই দুইটা 4 হয়ে এটা উপরে যাবে d², অর্থাৎ R proportional to 1/d²। এখন বলা হয়েছে যে মোটা তারের রোধ 100, তাহলে একটু কাজ করি, এটার সাথে একটা সম্পর্ক তৈরি করে, তার যেহেতু দুইটা এখানে R2 R1, তাহলে R এর সাথে D তো ব্যস্তানুপাতিক, তাহলে R2 উপরে থাকলে D2 হবে নিচে আর D1 হবে উপরে। আচ্ছা, এবার আমরা মান বসাই। তো দেখি আদি তার, এখানে মোটা তারের নাম আমরা ধরে নিলাম 2, মোটা তারকে আমরা ধরে নিলাম 2, কারণ এখানে বলছে তার দুটির ব্যাস হচ্ছে 2:1, তাহলে প্রথম তারটা হচ্ছে মোটা তার, তো প্রথম তার D1 ধরবো 2², 1²। আর বলা হয়েছে মোটা তারের রোধ হচ্ছে 100, তাহলে R2 এটা হচ্ছে 100, তাহলে R2 = হচ্ছে 4 × 100, মানে 400, অর্থাৎ অ্যান্সার হচ্ছে 400। এ প্রস্থচ্ছেদ L দৈর্ঘ্যের একটি তামার তারের তুলনায় A/2 প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ও 4L দৈর্ঘ্যের তামার রোধ কত গুণ হবে? আচ্ছা, তো এটাও আমরা করতে পারি। এখানে দেখো কি বলা আছে, এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ছিল, L তার দৈর্ঘ্য ছিল, তামার তারের তুলনায় A/2, যখন A কে A/2 করা হবে, L কে 4L করা হবে, তখন নতুন দৈর্ঘ্য কত হবে? তো আমরা জানি R = রো L/A, তো যখন এখানে তুমি A কে করে দিবা A/2, L কে করে দিবা 4L, এবার তুমি এখানে পাবা এটা যদি উপরে উঠে যায় 4 দুগুণে 8 হবে, তার থাকছে রো L/A। রো L/A মানে কি? এটা হচ্ছে আদিটা, অর্থাৎ 4 গুণ আর অর্ধেক করার আগে ছিল R, অর্থাৎ R2 হচ্ছে 8 × R, তাহলে 8 গুণ হবে। একটি নলাকার তারের রোধ হচ্ছে R, একটি নলাকার তারের রোধ হচ্ছে R,
আয়তন সমান রেখে তারটির দৈর্ঘ্য দ্বিগুণ। আয়তন সমান করে দৈর্ঘ্য দ্বিগুণ মানে এই একটাই ফর্মুলা, সেটা হচ্ছে এন স্কোয়ার আর জেরো স্কোয়ার আর। এখানে যত গুণ করা হচ্ছে আর আগে কত রোধ ছিল। একটি তামার তারের রোধ আর হলে এর দৈর্ঘ্য দ্বিগুণ এবং দ্বিগুণ ব্যাসার্ধ বিশিষ্ট তামার তারের রোধ কত হবে? একটি তামার রোধ আর হলে এর দৈর্ঘ্য ও দ্বিগুণ ব্যাসার্ধ বিশিষ্ট তামার রোধ কত হবে? আচ্ছা, আর ইকুয়াল টু রো এল বাই এ, এটা হচ্ছে আদিটা। চেঞ্জ করলাম, আর প্রাইম ইকুয়াল টু রো দৈর্ঘ্য কয় গুণ দ্বিগুণ 12, এ কয় গুণ দৈর্ঘ্য দ্বিগুণ দ্বিগুণ ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে ব্যাসার্ধ এটাকে আমরা চেঞ্জ করে ফেলি পাই আর স্কোয়ার, তাহলে পাই আর এর মান হবে 2 আর স্কোয়ার, 2 এটা 4 পাই আর স্কোয়ার, কাটলে পাচ্ছি 2, অর্থাৎ হাফ রো এল পাই আর স্কোয়ার। এইটা সমান কত ছিল? আর ছিল। তাহলে নতুন রোধ হবে তার আগেরটার অর্ধেক, অর্থাৎ আর বাই 2। এত মিলিমিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট এবং 15 মিলিমিটার দীর্ঘ দণ্ডের আপেক্ষিক রোধ হচ্ছে এত। বস্তুটিকে কেটে এর প্রস্থচ্ছেদ এত এত করলে আপেক্ষিক রোধ কত হবে? আপেক্ষিক রোধ ডিপেন্ড করে উপাদান চেঞ্জ হলো কিনা, যেহেতু উপাদান চেঞ্জ হয়নি তাই সেম থাকবে।